নমস্কার। আজ ওয়ার্ল্ড এপিলেপসি ডে। গোটা পৃথিবীতে আজ এপিলেপসি নিয়ে বহু আলোচনা চলছে। এপিলেপসি বা মৃগী রোগের যে পেশেন্টরা তাদেরকে কি করে আরও সুস্থতার দিকে ফেরানো যায়, তাই নিয়ে বহু প্রোগ্রাম চলছে, বহু আলাপ আলোচনা চলছে। তো আমরাও আজ এপিলেপসি নিয়ে কথা বলতে এসেছি। তো এপিলেপসি কি? এপিলেপসি বা মৃগী রোগ কি? খিঁচুনি কি? তো প্রথমে আমরা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব। তো খিঁচুনি বা সিজার আসলে কি? SEIZURE। এই সিজার কথাটি সাধারণ বাংলায় আমরা বলে থাকি খিঁচুনি। তো এখানে কি হয়? আমাদের মস্তিষ্ক বা ব্রেনে যে স্নায়ু কোষগুলি রয়েছে, নিউরনগুলি রয়েছে, তাদের ভেতরে একটা নরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, একটা কারেন্টের ফ্লো চলতে থাকে। যখন সেই কারেন্টের ফ্লোটা ব্যাহত হয়, তখন সেখানে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের মতন তৈরি হতে পারে। তখনই আমাদের খিঁচুনির মতন সমস্যা আসে। গোটা শরীরে হঠাৎ করে জার্ক দিল, অজ্ঞান হয়ে কেউ পড়ে গেল মাটিতে, তারপর খিঁচুনি হলো, মুখ দিয়ে ফেনা বেরোলো, জিভ কেটে গেল, এই সমস্ত সমস্যা হয়। তো বারবার খিঁচুনি হওয়ার প্রবণতা বা বারবার সিজার হওয়ার প্রবণতাকেই বলা হয় এপিলেপসি। তো এর মানে কি দাঁড়ালো? সব খিঁচুনি কিন্তু এপিলেপসি নয়। ধরুন কারোর সোডিয়াম কমে গেছে, ধরুন কারোর ব্লাড সুগার কমে গেছে, তার একবার খিঁচুনি হলো। তার আমি যদি ব্লাড সুগার কারেক্ট করে দিতে পারি, তার যদি আমি সোডিয়ামটা কারেক্ট করে দিতে পারি, তার কিন্তু আর এরপরে খিঁচুনির সমস্যা বা খিঁচুনির সম্ভাবনা থাকে না। তাহলে কি তার আর এরপর খিঁচুনি হওয়ার সম্ভাবনা নেই? একবার খিঁচুনি হয়েছিল, কিন্তু এটা কিন্তু এপিলেপসি নয়। যার বারংবার খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে যে সমস্ত রোগীদের, তাদেরকেই আমরা বলি এপিলেপসি বা মৃগী রোগে তিনি সম্ভবত ভুগছেন। মৃগী রোগ মানেই আমাদের একটা ধারণা আছে, হাত মুখ খিঁচিয়ে 4টে হাতে পায়ে প্রচণ্ড ভায়োলেন্ট মুভমেন্ট হবে, জার্কি মুভমেন্টস হবে, তার সঙ্গে জিভ টিপ কেটে যাবে, কারুর পেচ্ছাপ পায়খানা হয়ে যায়, কারুর তারপরে জ্ঞান ফিরতে অনেকক্ষণ টাইম লাগে। সাধারণভাবে আমরা এটাই দেখি। এছাড়াও কিন্তু অনেক ধরনের মৃগী রোগের অনেক ধরনের লক্ষণ হতে পারে। ধরুন কারুর কোনো একটি হাতে সে লিখতে যাচ্ছে, বারবার হাতটা কেঁপে 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 যাচ্ছে। ধরুন কারুর মুখটা একদিকে ভাই বেঁকে গেল, শরীরের একদিকের অঙ্গ প্রত্যঙ্গ জার্কি মুভমেন্ট শুরু হলো, এটাকে বলে ফোকাল সিজার। 4টে হাতে পায়ের একসাথে মুভমেন্ট শুরু হলো, প্রচণ্ড জার্কি মুভমেন্ট শুরু হলো, তারপর অজ্ঞান হয়ে গেল, এটাকে বলা হয় জেনারেলাইজ সিজার। কেউ কোনো একটা কাজ করতে যাচ্ছে, ধরুন ব্রাশ করতে যাচ্ছে, হঠাৎ করে ব্রাশটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেল, এই ছিটকে যাওয়াটাকে, এই জার্কটাকে বলা হয় মায়োক্লোনাস, এটাকে বলা হয় মায়োক্লোনিক সিজার। একটি বাচ্চা ক্লাসে পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে হঠাৎ করে বোর্ডের দিকে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে আছে, কথাবার্তা বলছে না, ডাকলে সাড়া দিচ্ছে না, ও কোনো রকম কোনো জার্কি মুভমেন্টস নেই, কোনো রকম কোনো হাতে পায়ে কোনো খিঁচুনির কোনো লক্ষণ নেই, কিন্তু তারও এক ধরনের খিঁচুনির সমস্যা হতে পারে, এটাকে বলা হয় অ্যাবসেন্স সিজার। তো এইগুলো আমাদের কাছে পেশেন্টদের প্রশ্ন থাকে যে খিঁচুনি কত রকমের হতে পারে। তো এইগুলি হচ্ছে সাধারণ প্রকারভেদ, এইরকম বিভিন্ন ধরনের খিঁচুনি হতে পারে। তো আমরা কি বলি, প্রথম যখন পেশেন্ট আমাদের কাছে এসে বলে, ডাক্তারবাবু আমার 4টে হাতে পায়ে খিঁচুনি হয়েছিল, আমি পড়ে গেছিলাম, তো আমরা বলি আপনাকে কে দেখেছিলেন, আপনার তো মনে নেই। তখন তিনি বলেন যে হ্যাঁ আমার ভাই দেখেছিল। তখন তো আমরা সেই প্রত্যক্ষদর্শীকে আনতে বলি। এই প্রত্যক্ষদর্শীর মুখ থেকে বিবরণ শোনাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সেই প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞেস করি, যিনি আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী আছেন, তাকে জিজ্ঞেস করি খিঁচুনির আগে কি হয়েছিল। ওনার কি ঘাড়টা বেঁকে গেছিল, উনি কি কিছুক্ষণের জন্য বারবার মুখটাকে এরকম করে মুভমেন্ট করছিলেন, এটা বলে লিপ স্ম্যাকিং, বা অন্য কোনো হাতে পায়ে কোনো রকম জার্কি মুভমেন্টস হচ্ছিল কিনা, খিঁচুনির পরে কি হয়েছিল, খিঁচুনির সময় কি হয়েছিল। এইগুলি আমাদের বুঝতে সাহায্য করে, যে পেশেন্টের প্রথম বুঝতে সাহায্য করে পেশেন্টের আদৌ খিঁচুনি হয়েছিল কিনা। খিঁচুনি ছাড়াও কিছু কিছু কন্ডিশন থাকে যেখানে পেশেন্টের ব্ল্যাক আউট হয়, চোখের সামনে হঠাৎ করে অন্ধকার দেখে পড়ে গেলেন, হার্টের রিদমে গন্ডগোল ছিল, তো এটা খিঁচুনি নয়, এটাকে বলা হয় সিনকোপ। এর হার্টের সমস্যার জন্য পেশেন্ট অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু যখন পেশেন্টের হাতে পায়ে জার্কি মুভমেন্টস আসলো, বা জিভ কেটে গেল, বা ধরুন পেচ্ছাপ পায়খানা হয়ে গেল, এগুলো খুব স্ট্রং সাইন, এগুলো খুব আমাদের কাছে খুব জরুরি একটা আমাদের কাছে এভিডেন্স বা প্রমাণ দেয় যে হ্যাঁ পেশেন্টের হয়তো এপিলেপসি হওয়ার বা খিঁচুনি হওয়ার খুব জোরালো সম্ভাবনা। তো এইগুলো আমরা হিস্ট্রি থেকে জানি, এই জন্য হিস্ট্রি টেকিং ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। যিনি প্রত্যক্ষদর্শী তার কাছ থেকে পুরো ব্যাপারটা ভালো করে জানা। এরপরে যেটা ইম্পর্টেন্ট, যে প্রশ্ন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, যে ডাক্তারবাবু আমাকে আমার যে মৃগী রোগ ধরা পড়ল, আমার আমি আমার সাধারণ কার্যকলাপ করতে পারবো কিনা, দৈনন্দিন কার্যকলাপ, ওষুধ আমাকে কতদিন চালিয়ে যেতে হবে। তা এই উত্তরগুলো দেওয়ার জন্য সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিস্ট্রিটা ভালো করে নেওয়া,
কোন বয়সে সমস্যাটি হয়েছে সেইটা ভালো করে জানা। যেমন ধরুন ছোট বাচ্চা, একদম সদ্যজাত শিশু, তাদের ক্ষেত্রে খিঁচুনির কমন কারণ হচ্ছে ক্যালসিয়ামটা ফল করে গেল, সুগারের ঘাটতি হলো, বা ধরুন কোনো ইনফেকশন হলো, বা ধরুন তার কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালি, ব্রেন যখন তৈরি হয়েছে সেই ব্রেনে তৈরির সময় তার কোনো সমস্যা তৈরি হয়েছে, বা কোনো চোট আঘাত লেগেছে জন্মের সময়। এগুলো হচ্ছে সদ্যজাত শিশুর সাধারণ কারণ এপিলেপসি হওয়ার। বাচ্চা যখন একটু বড় হতে হতে থাকে তখন অন্যান্য কিছু সমস্যা আসতে থাকে। এই সময় আমরা কিছু এপিলেপসি সিনড্রোম পাই, সেগুলো আমরা তাদেরকে বলি যে এই বাচ্চার কোনো রকম কোনো মানসিক সমস্যা আসছে কিনা, হায়ার মেন্টাল ফাংশন, মেধায় কোনো সমস্যা আসছে কিনা, যে বাচ্চা যেই সমস্ত জিনিসগুলো শেখা শুরু করেছিল সেগুলো ভুলে যাচ্ছে কিনা, বাচ্চা কথা বলা শুরু করেছিল, কথা বলা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কিনা, এইগুলো এই যে মাইলস্টোনগুলো বাচ্চা অ্যাকোয়ার করে সেই মাইলস্টোনগুলো আবার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কিনা, এইটা আমরা জানবার চেষ্টা করি। এরপরে 10 থেকে 20 বছর বয়স নাগাদ যে সমস্ত এপিলেপসি হয় সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর ইনভলভ থাকে, জিনগত সমস্যা তার জন্য দায়ী থাকে। জিনগত সমস্যার কথা বলে রাখি, জিনগত সমস্যার কথাটি বলার মানেই হচ্ছে জিনটি থাকলেই তার যে ম্যানিফেস্ট হবে, মানে তার যে প্রকাশ হবে তা নয়, বা তার পরবর্তী প্রজন্মে গিয়েও প্রকাশ হবে তা নয়, কিন্তু জিনগত সমস্যা অবশ্যই এখানটা রোল প্লে করে। তার সঙ্গে অন্যান্য ফ্যাক্টরস রয়েছে, সেগুলো আমরা পেশেন্টদের বুঝিয়ে বলি। এরপরে যারা ইয়াং এজে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এপিলেপসির কারণ থাকে যে মাথায় চোট লাগা, আউটডোর অ্যাক্টিভিটি যারা করেন, বিশেষ করে পুরুষরা বেশি করেন যারা আউটডোর অ্যাক্টিভিটি, তাদের ক্ষেত্রে হেড ট্রমার চান্স বেশি থাকে, এবং হেড ট্রমা থেকে এপিলেপসি প্রবণতা আমরা তাদের ক্ষেত্রে বেশি দেখতে পাই এই এজ গ্রুপে। বয়স্কদের ক্ষেত্রে আবার এপিলেপসিটা একটু অন্য ধরনের। বয়স্কদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে স্ট্রোকের পরে এপিলেপসি হচ্ছে, বা ধরুন মাথায় কোনো টিউমার বা কোনো অন্য কোনো সমস্যা, এইগুলোর থেকে এপিলেপসি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এরপরে যে প্রশ্ন থাকে আমাদের কাছে যে আমার যে এপিলেপসি হয়েছে, এই এপিলেপসি কি কিউরেবল? এই এপিলেপসি কি নিরাময়যোগ্য? তো এখানে দুটি কথা রয়েছে, একটা হচ্ছে নিরাময়যোগ্য কিনা আর চিকিৎসাযোগ্য কিনা। তো প্রথমে বলে রাখি, ধরুন কারোর ইনফেকশন হয়েছে, তো আমি অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনটাকে আমি দূর করে দিলাম, এটাকে বলা হয় নিরাময় করা। তো এমন কোনো এপিলেপসির কারণ যেখানে ধরুন ব্রেনে কোনো টিউমার হয়েছে, বা ধরুন ব্রেনে কোনো পরজীবী বাসা বেঁধে রয়েছে, কোনো ইনফেকশন, তো এখানে টিউমারটাকে আমি বের করে দিলাম বা পরজীবীটাকে মেরে ফেললাম, এই এপিলেপসি কিওর হয়ে গেল। এবার অন্যান্য যে সমস্ত এপিলেপসি রয়েছে আমাদের কাছে এখনকার দিনে মডার্ন মেডিসিনে, এখন আধুনিক চিকিৎসায় যে সমস্ত ওষুধপত্র রয়েছে তাতে কিন্তু বেশিরভাগ এপিলেপসি কিন্তু খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে, চিকিৎসাযোগ্য। তো চিকিৎসাযোগ্য কথার মানেটা কি, যেমন ধরুন কারো সুগার রয়েছে, প্রেশার রয়েছে, তাকে আমরা পুরোপুরি কিওর করে ফেলছি না, কিন্তু ওষুধপত্র দিয়ে তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। তো এই চিকিৎসাযোগ্য এপিলেপসিগুলো ঠিক তাই, ওষুধপত্র দিয়ে কন্ট্রোলে রাখতে হয়, এনাদের ক্ষেত্রে ওষুধটা চালিয়ে যেতে হয়। কিন্তু বেশিরভাগ ওষুধই এখনকার দিনে যে সমস্ত ওষুধ রয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম, হায়ার মেন্টাল ফাংশন, মানে উচ্চতর ব্রেনের যে কার্যকলাপ সেগুলোতে কিন্তু কোনো এফেক্ট ফেলে না। আরেকটি বিশেষ কথা, ইয়াং ফিমেলদের জন্য যারা চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে রয়েছেন বা গর্ভধারণযোগ্য বয়সে রয়েছেন, তাদের একটি প্রশ্ন থাকে যে গর্ভস্থ ভ্রূণের কোনো ক্ষতি হতে পারে কিনা এই ওষুধ থেকে। তো তাদের জন্য জানিয়ে রাখি, এক্ষেত্রে আমাদের চয়েস আছে 1, 2, 3 করে, যেগুলি অনেক সেফ, যে গর্ভস্থ ভ্রূণের জন্য তার ক্ষতি হয় না, বা হলেও খুব মিনিমাম ক্ষতি হয়, সেটাও আমাদের জানিয়ে রাখি, এবং তাদের হায়ার মেন্টাল ফাংশন, তাদের হরমোন, এগুলোর ওপর কোনো এফেক্ট ফেলে না। তো আমাদের পুরো বক্তব্যের সারাংশ করলে যা দাঁড়ায়, আধুনিক চিকিৎসায় এপিলেপসি যে সমস্ত ওষুধপত্র এখন আমাদের কাছে রয়েছে তাতে বেশিরভাগ এপিলেপসি অত্যন্ত ভালোভাবে চিকিৎসাযোগ্য। পেশেন্টরা যারা, রোগীরা যারা আছেন তারা খুবই ভালোভাবে তারা নিজেদের জীবন, তাদের দৈনন্দিন কাজকর্ম খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন, তাদের উচ্চতর মেধায়, তাদের ডেইলি অ্যাক্টিভিটিসে কোনো রকম প্রভাব ফেলে না। পরিশেষে বলি, এপিলেপসি নিয়ে আমাদের সমাজে বহু নেগেটিভ ধারণা রয়েছে। এখনকার দিনেও পর্যন্ত নানান ধরনের কুসংস্কার রয়েছে, তাদেরকে একঘরে করে রাখা, তাদের সম্পর্কে নানান ধরনের আলোচনা করা যেগুলি তাদের নানাভাবে ক্ষতি করে, তাদেরকে মানসিক চাপের মধ্যে ফেলে, ধরে নেওয়া হয় যে তারা নর্মাল জীবনে, সাধারণ জীবনে আর ফিরতে পারবেন না। তো এগুলি এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল। বেশিরভাগ ক্ষেত্রে নয়, প্রায় সবই ভুল। কারণ এখনকার দিনে যা চিকিৎসা রয়েছে তাদের বেশিরভাগ এপিলেপসি ঠিক হয়ে যায়। কিছু কিছু এপিলেপসি, যেগুলোকে আমরা বলে থাকি এপিলেপটিক এনসেফেলোপ্যাথি, যেখানে ব্রেনের ক্ষতি হয় এপিলেপসি চলাকালীন, এপিলেপসি
বারবার হতে সেইগুলো ক্ষেত্রে একমাত্র খুব ভালো চিকিৎসা করেও আমরা ফল পাই না। নাহলে বেশিরভাগ এপিলেপসি খুব সুন্দর চিকিৎসাযোগ্য। খুব ভালোভাবে পেশেন্টকে চিকিৎসা করে তাকে তার স্বাভাবিক জীবনে যাতে বহাল থাকে সেইটা চেষ্টা চালানো যেতে পারে। তো আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের এবং আপনাদের চারপাশে যারা রয়েছেন তাদের মধ্যে কোনো এপিলেপসির পেশেন্ট থাকলে তাকে যত্ন নিন। কিভাবে সে সুচিকিৎসা পেতে পারে, কিভাবে সে তার নিকটবর্তী ডাক্তারের কাছে গিয়ে কিভাবে সে সুচিকিৎসা পেতে পারে তার ব্যবস্থা করুন। তাকে সাপোর্ট দিন, তার প্রতি আরও সহায়তার হাত বাড়িয়ে দিন। নমস্কার।